পুঁজিবাজার সংক্রান্ত আজকের এই ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইনাম আহমেদ, এডিটর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এই ডায়ালগের আয়োজনে রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম MM8 এবং দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্ট ফাউন্ডেশন। আমাদের আজকের আলোচনায় যারা রয়েছেন তাতে রয়েছেন প্রাক্তন অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম। উনি ডাইরেক্ট আমাদের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেননি, ওনার একটা রেকর্ডেড বক্তব্য আমরা শুনবো। আরো রয়েছেন প্রাক্তন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়েতুল ইসলাম এবং দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্ট ফাউন্ডেশনের AM মাসিম। এই অনুষ্ঠানটা আজকে সঞ্চালন করবেন মাহমুদ হোসেন। আজকের বিষয় যেটা সেটা হলো যে আমরা পুঁজিবাজার দেখছি অনেকদিন ধরে খুব ডিপ্রেসড অবস্থায় রয়েছে। এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে যারা ইনভেস্টর তাদের আস্থার অভাব রয়েছে। এখানে এই পুঁজিবাজার আসলে পুঁজিবাজারের মুখ্য উদ্দেশ্য যে ক্যাপিটাল যোগান দেওয়া ইন্ডাস্ট্রিকে, সেটা কি করতে পারছে কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। এখানে ডিমিউচুয়ালাইজেশন যে হয়েছে সেটা কি পুরোপুরি হয়েছে কিনা, আমাদের এখানে কেন IPO আসছে না সেভাবে, কিংবা IPO আসলে সেটার ফান্ড সাপোর্ট কি রয়েছে কিনা, এবং ব্যাংকগুলোর যে কথা ছিল এই পুঁজিবাজারে যে ইনভেস্ট করবে সেটা কি তারা করছে কিনা কিংবা কেন করছে না। চাইনিজরা যখন এই পুঁজিবাজারে ইনভেস্টর হিসেবে আসলো তখন একটা ধারণা করা হয়েছিল পুঁজিবাজার অনেক চাঙ্গা হবে, একটা আস্থা ফিরে আসবে, সেটারই বা কি হলো। এই সকল বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব এবং আমাদের এখানে যারা আজকে আলোচক সবাই এই পুঁজিবাজারের বিশেষজ্ঞ। এই আলোচনা শুরু করার জন্য আমি সঞ্চালক হিসাবে মাহমুদ হোসেনকে অনুরোধ করছি। ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে আমাদের ডিজিটাল ডায়লগে। যেমনটা ইনাম আহমেদ চৌধুরী ভাই বলেছিলেন যে আজকের আমাদের ডিসকাশন হচ্ছে পুঁজিবাজারকে ঘিরে। আজকে আমরা আলোচনার বিষয়বস্তু হিসাবে রেখেছি যে আমাদের পুঁজিবাজার থেকে কি শিল্পের জন্য অর্থ সংস্থান সম্ভব কিনা। তো এটা নিয়েই আমরা আলাপ করব। আজকে আমরা খুবই আনন্দিত, আমাদের সাথে যোগ দিয়েছেন খোদ পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর জনাব শিবলি রুবায়েত স্যার। আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ ব্যাংকের এক্স গভর্নর ডক্টর ফরাসউদ্দিন আহমেদ স্যার, এবং আমাদের সাথে অডিও ক্লিপের মাধ্যমে অডিও ক্লিপ রেকর্ড করে জয়েন করছেন প্রফেসর ডক্টর মির্জা আজিজুল ইসলাম স্যার। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের অর্থনীতি $5 ট্রিলিয়ন মতো, বাট দুঃখজনক হলেও সত্য যে এখানে পুঁজিবাজারের কন্ট্রিবিউশন মাত্র 18%। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, উন্নত বিশ্বের কথা না হয় বাদই দিলাম, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলি, এশিয়ার দেশের কথা বলি, বা আমাদের যে অর্থনীতির সাইজ এরকম অর্থনীতির আকারের অন্য অন্য দেশের দিকে তাকাই, তাও দেখব সেখানে পুঁজিবাজার কিন্তু আমাদের পুঁজিবাজারের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ। আমাদের পুঁজিবাজারকে এখন পর্যন্ত আমাদের অর্থনীতিকে রিপ্রেজেন্ট করার মতো জায়গায় নিয়ে আসা যায়নি। তো এখানে আপনার বিভিন্ন রকম ডিসকাশন হয় যে কেন পুঁজিবাজার এরকম অবস্থায় আসে না। অনেকে বলছেন যে আমাদের শিল্প যেহেতু ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সেক্টর থেকে অর্থ খুব সহজে যোগান পায়, কাজেই পুঁজিবাজারে তাদের আসতে হয় না। এই সব বিষয় নিয়ে আমরা মূলত আজকে আলাপ করব এবং আলোচনা শুরুতেই আমরা অনুরোধ করব ডক্টর ফরাসউদ্দিন আহমেদ স্যারকে পুঁজিবাজারের যে সামগ্রিক অবস্থা এ ব্যাপারে খুব সংক্ষেপে তার মূল্যায়ন বলার জন্য। তারপরে আমরা ডিটেইলস ডিসকাশনে চলে যাব। ডক্টর ফরাসউদ্দিন স্যার। আপনাকে ধন্যবাদ মিস্টার মাহমুদ হোসেন FCA। ইনাম আহমদ, আমার স্যার তো দূরে আছেন, প্রফেসর শিবলি, মাসুম, সবাইকে অনেক সম্প্রীতি শুভকামনা জানাই। আমি কেন এখানে আসলাম বা কেন আমাকে পুঁজিবাজারে ডাকা হয়, 80-র দশকে আমি অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলাম বিনিয়োগ। তখন কোনো ক্যাপিটাল মার্কেট ছিল না, তখন কোনো ব্যাংকিং ডিভিশন ছিল না। কাজে জয়েন্ট সেক্রেটারি বিনিয়োগ হিসাবে ক্যাপিটাল মার্কেটও দেখতাম, ক্যাপিটাল ইস্যু দেখতাম,
এবং এই যে এটা এই ব্যাংকিং ডিভিশনও দেখতাম, একসঙ্গে দেখতাম। সেখান থেকে বরাবরই পুঁজিবাজার সম্পর্কে একটা আগ্রহ ছিল। এই আগ্রহটা খুব ইতিবাচক হয় যখন মির্জা আজিজুল ইসলাম সাহেব বিএসিসির চেয়ারম্যান হন এবং অত্যন্ত দক্ষভাবে, চমৎকার ভাবে এটাকে একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসে। কিন্তু তার আগে আমার যেটা বলা দরকার, সংক্ষেপে বলতে বলছেন, সংক্ষেপ কতটুকু করতে পারবো জানি না। 1992 সনে বিশ্বব্যাংক তদানীন্তন সরকারের মাথায় হাত বুলিয়ে আমাদেরকে দিয়ে একটা বড় অপকর্ম করিয়ে নেয়। সেটা হলো, ওই সময় পর্যন্ত ব্যাংকিং ইনস্টিটিউশন গুলোর কাজ ছিল এই শর্ট টার্ম ক্রেডিট, আপনার ট্রেড ক্রেডিট, এই ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল, এইগুলাতে বেশি তাদের ইয়ে ছিল। ওই সময় বিশ্বব্যাংক বললো যে তোমাদের ডিএফআই গুলো, গভর্নমেন্টের স্পেশালাইজড বডিগুলো কাজ করছে না, তোমরা তফসিলি ব্যাংকের কাছে এই লং টার্ম বিনিয়োগটা দিয়ে। এইটা কিন্তু একটা বড় ধরনের ডিজাস্টার হয়েছে। এতে ব্যাংকিং ব্যবস্থা খুব বিপর্যস্ত হয়েছে, এতে খেলাপি ঋণ বাই ডেফিনেশন সৃষ্টি হয়েছে। কারণ ব্যাংকিং প্রতিষ্ঠান স্বল্পকালীন সঞ্চয় হলো স্বল্পমেয়াদী, আর ঋণ দিতে হচ্ছে দীর্ঘমেয়াদী, কাজেই ইনহেরেন্টলি এটা আনস্টেবল। এরপর থেকে ইতিহাস তো আর বলে কোনো লাভ নেই। কিন্তু এখন যে অবস্থাটা, গত 10-12 বছর, 14 বছর, 15 বছরে যে অবস্থাটা, সেটা হলো যে মোহাম্মদ হোসেন সাহেব আপনি বলেছেন যে আমাদের বড় দুর্ভাগ্য, আমরা জনসংখ্যার দিক থেকে একটা 7ম বা 8ম দেশ, আমাদের জিডিপি $300 বিলিয়ন উপরে, কিন্তু আমাদের যে মূলধন বাজার, এটা কেউ তেমন তো আক্কা করে না, এর তেমন কোনো অবদান আছে বলে কেউ স্বীকার করে না। আমার জীবনে যে বেশি দুঃখগুলোর মধ্যে খুব বেশি নাই, একটা হলো এটা যে আমরা এত ভালো করছি, অথচ পুঁজিবাজারের যখন খবর দেখি বিভিন্ন দেশে, নেপালও থাকে, পাকিস্তান তো থাকেই, কিন্তু বাংলাদেশের কোনো নাম গন্ধ কোথাও নাই। এইখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছি। আমাদের যে প্রফেসর শিবলি, তার সামনেই তাকে বলতে হচ্ছে, তিনি হয়তো কিছুটা লজ্জা পাবেন যে একমাত্র এখন তিনি যদি যেভাবে কাজটা শুরু করেছেন, আমরা ইস্যুগুলা চিহ্নিত করে দেব, আরো অনেকেই করছেন, সেই ইস্যুগুলাকে তিনি যদি বিচক্ষণতার সাথে, দক্ষতার সাথে এবং অনেক সাহসিকতার সঙ্গে যদি তিনি ওগুলার সমাধান করার চেষ্টা করেন, তাহলে সম্ভবত পুঁজিবাজার আমাদের ধর্তব্যের মধ্যে আসবে। কিন্তু প্রথম কাজটাই হবে সরকারকে বোঝানো যে তফসিলি ব্যাংকে দেওয়া দীর্ঘমেয়াদী ঋণ দেওয়াটা কোনো ব্যাপার হতে পারে না। কাজেই পুঁজিবাজারকে উন্নয়ন করতে হবে, এটাকে শক্তিশালী করতে হবে, এটাকে আকর্ষণীয় করতে হবে, যাতে মানুষ এইখানে এসে টাকা দেয় এবং সেখান থেকে যাতে বিনিয়োগযোগ্য তহবিল সৃষ্টি হয়। আপাততই বললাম, পরে আরো বলবো। ধন্যবাদ স্যার। আমি প্রফেসর শিবলি স্যারের কাছে আসব। স্যার, আপনাকে যখন দায়িত্ব দেওয়া হলো, আমাদের সবার মনেই অনেক আশার উদ্রেক হয়েছে, বাট হিস্টোরিক্যালি যেটা হয়েছে যে বিগত কয়েক বছর যাবতীয় পুঁজিবাজার খুব একটা ভালো পারফর্ম করছিল না। বিভিন্ন মহল থেকে স্যার বলা হচ্ছিল যে বাজারে বিনিয়োগকারীদের অভাব নাই, অভাব আছে হচ্ছে আস্থার, এবং এই আস্থার অভাবের প্রধানতম কারণ হচ্ছে এখানে আইনের শাসনটা নাই, এখানে হচ্ছে সুবিচার পাওয়া যায় না, এবং তৎকালীন সময় যারা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসাবে ছিল, সেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কমিশনার এবং চেয়ারম্যান মহোদয়ের কথাই বলা হোক, অথবা সেকেন্ডারি রেগুলেটর যারা ছিল, তাদের অনেকের প্রতি বিনিয়োগকারীরা তেমন একটা আস্থায় আসতে পারছিলেন না। তো তারপরে স্যার ডিমিউচুয়ালাইজেশন একটা হলো, অনেক বছরের পর কাঙ্ক্ষিত একটা স্টেপ নেওয়া হলো, সেখানে বিশ্বের বা এশিয়ার সর্ববৃহৎ দুটো স্টক এক্সচেঞ্জ তারা স্যার এখানে চলে আসলো। তারপর তারা আসার পরেও প্রায় 2 বছর কেটে গেল, মার্কেটের তেমন কোনো উন্নয়ন দেখা যাচ্ছে না। ইভেন নিদেন পক্ষে আমাদের আইন ধারা যে পরিচালকদের
2% শেয়ার যেটা হোল্ড করতে হয় এবং জয়েন্টলি যেটা 30% হোল্ড করতে হয়, সেটাও ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। তো আপনি অনেকগুলো চ্যালেঞ্জের অবস্থায় আপনি পুঁজিবাজারের দায়িত্ব নিয়েছেন। সর্বোপরি তো করোনার একটা ইম্প্যাক্ট আছে। এই অবস্থায় স্যার আপনার কি মনে হয় স্যার? অবশ্যই আপনাকে নিয়ে আমরা আশাবাদী, বাট আপনার কাছ থেকে শুনলে আরো বেশি সবাই আরো বেশি কনফিডেন্ট পাবে স্যার। অনেকগুলো কথাই আসছে। আসলে আমার সব কথার যে মেইন যে বিষয়বস্তুটা, সেটা ডক্টর ফরাসউদ্দিন স্যার বলে ফেলছেন। সারা পৃথিবীতে আপনি ব্যবসায়ী দেখেন, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান দেখেন, বিল গেটস, জ্যাক মা বা টেসলার মালিক যাকেই দেখেন, তারা কিন্তু কখনো ওই ব্যাংকে গিয়ে বসে থাকে না বা ব্যাংকের কাছে যায় না। তারা সবসময় ক্যাপিটাল মার্কেটে তাদের পুঁজির সংস্থান করে। আমাদের দুটো মার্কেট আছে ইকোনমিতে যারা মেজর রোল প্লে করে, মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেটের ক্যারেক্টার হচ্ছে, যেটা ফরাসি স্যার বললেন, যে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, ওয়ার্কিং ক্যাপিটাল, ট্রেড ফাইন্যান্স, মানে এই টাইপের রিটেল লোন গুলাতে তারা যাবে, যেগুলো তাদের 1 বছরের হাইয়েস্ট ফিক্সড ডিপোজিটের টাকা সেই টেনিয়রের থেকে একটু বেশি পর্যন্ত হতে পারে, 1-2 বছরের বেশি না। লং টার্ম ফাইন্যান্সিং কখনো ব্যাংকিং সেক্টর করে না, করলে তার লিকুইডিটি ম্যানেজমেন্ট নষ্ট হয়ে যায়। আর যে লোন ক্লাসিফিকেশনের যে রুল, মান্থলি ইনস্টলমেন্ট দেওয়া, সেটা মানুষ ফেল করে এবং 5 বছর, 10 বছরের, 15 বছরের লোন 60 থেকে 120, 150 ইনস্টলমেন্ট, এখানে 4-5টা ইনস্টলমেন্ট, 6টা ইনস্টলমেন্ট অনেকে মিস করেই ফেলে, বিভিন্ন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কারণে হয়। তখন লোনগুলা ক্লাসিফাইড হয়ে যায়, তখন ব্যাংকিং সেক্টর নন পারফর্মিং লোনের ঝামেলায় পড়ে যায়। লিকুইডিটি ম্যানেজমেন্ট, নন পারফর্মিং লোন সব মিলে ব্যাংকিং সেক্টরের উপর একটা চাপ পড়ে যায়। আমি মনে করি যে উনি যে কথাটি বলেছেন, এটা আমাদের একটা বড্ড বড় ভুল হয়ে গেছিল, আমাদের সেখান থেকে এখন বেরিয়ে আসতে হবে। পুঁজিবাজার হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং এর এই জায়গা, যেখানে আমরা ইকুইটি নিয়েও ফাইন্যান্স করতে পারি, আমরা ডেট ফাইন্যান্সিং ও করতে পারি। কেউ যদি আসে তার মালিকানা জনগণের মধ্যে দিয়ে দিতে, সে ইকুইটি নিয়ে আসে। যে বন্ড ডেট ফাইন্যান্সিং নিয়ে কাজ করবে, সে বন্ড, ডিবেঞ্চার, অনেক রকম ডেরিভেটিভস আছে। যারা ফাইন্যান্সিয়ালি প্রপারলি লিটারেট, তারা অনেক কিছু এখানে করতে পারে, শিখতে পারে, খেলতে পারে। তো আমি মনে করি যে আমরা নতুন যারা দায়িত্বে এসেছি, আমরা ক্যাপিটাল মার্কেটের প্রপার ক্যারেক্টারটা নিয়ে আসতে চাচ্ছি। আমাদের বয়স 2 মাস, এর মধ্যে আমরা অনেক ইনিশিয়েটিভ নিয়েছি, অনেক কাজ করেছি। আমরা প্রত্যেকদিন অফিস করি এবং আমরা একদিনও অফিস মিস করিনি জয়েন করার পর থেকে। এবং আমরা আমাদের আসার পরে আমাদের অফিসের লোকজনের মধ্যে একটা উদ্যম এসে গেছে, তারাও খুব চেষ্টা করছেন। আপনারা জেনে খুশি হবেন, এর মধ্যে আমরা ইকুইটি 1.5 বছর কোনো আইপিও দেওয়া হয়নি, আমরা দেখে দেখে বেছে বেছে আইপিও দিচ্ছি বাজারে ভাইব্রেশন আনার। এবং কোম্পানিগুলো ভালো, আমরা তাদের সাস্টেইনাবিলিটি, তাদের অ্যাকাউন্টস এবং তাদের ফাইন্যান্সিয়াল হেলথ সবকিছু দেখে করছি। তবে এখানে আমাদের খুব বিপদে পড়তে হয়। আমার আগের যে কমিশন, অনেক ভাবে বিভিন্নভাবে তাকে হিউমিলেট করা হয়েছে, কারণ আমাদের কিছু কিছু কাগজপত্র আমাদের অ্যাকাউন্টেন্ট, চার্টার অ্যাকাউন্টেন্টস এবং ইস্যুয়ার এবং অনেকের উপর, আমাদের ট্রাস্টি, অনেকের উপর বিশ্বাস রেখে আমরা অনেক অ্যাসেসমেন্ট করি। তো সেই কাগজপত্রগুলো যদি ঠিক না থাকে, ব্যাংক স্টেটমেন্ট জালিয়াতি করা হয়, আপনার আইপিও টাকা তুলে নিয়ে আরেক দিকে বিনিয়োগ করা হয়, টাকাটা পাওয়ার পরই কোম্পানির অস্তিত্ব নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকেও আমরা কমিশন মিটিং এ এরকম 2টা কোম্পানিকে ফাইন করলাম এবং আমরা তাদের অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছি, যারা আইপিও টাকা উঠানোর পর থেকেই তাদের বিভিন্ন রকমের সমস্যা এবং খুঁজে পাওয়া যাচ্ছে না, অফিস নাই, লোক নাই, এরকম বিভিন্ন বিভিন্ন রকম সমস্যা। তো আমাদের এই ধরনের বিষয় নিয়ে আমাদের এখন অনেক কাজ করতে হচ্ছে। ওই জন্যই গভর্নেন্স এখন আমাদের কাছে একটি বড় ধরনের ইস্যু। আমরা এখন গভর্নেন্স নিয়ে কাজ করছি। ফরাসউদ্দিন স্যারদের মতো মানুষ আমাদের যেভাবে ডাইরেকশন দিচ্ছেন, সেখানে আমাদের প্রচুর সাহস নিয়ে কাজ করতে হচ্ছে। এখানে আপনারা জানেন যে এখানে যারা আছেন বাজারে, তারা অনেক রকম শক্তি আমাদের সাথে দেখানোর চেষ্টা করেন, ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন, কিন্তু আমরা এই মুহূর্তে একদম বিচলিত না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে আছেন। আমরা গভর্নেন্স বলতে যেটা মিন করে সেটা আনার চেষ্টা করছি এবং তার মাধ্যমেই আমরা বাজারে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে ক্রেস্ট সিকিউরিটিজ এর নামে একটি কোম্পানি মানুষের টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। 7 দিনের মধ্যে আমরা তার সমস্ত কিছু ধরে নিয়ে এসে
আইনের আশ্রয়ে তাকে নিয়ে আসছে, এবং তারপর থেকেই কিন্তু আমাদের ব্রোকারেজ শিল্পে বড় ধরনের পরিবর্তন এবং ডিসিপ্লিন চলে আসছে। আমরা মার্চেন্ট ব্যাংকগুলোকে সব ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। কারণ যদি কোথাও একটু ছোটখাটো ভুল ত্রুটি দেখি, ধরিয়ে দিয়ে আমরা তাকে সতর্ক করছি, আর বড় ভুল ত্রুটি যারা করছে তাদেরকে আমরা ফাইন করছি। অনেক কিছু হয়, মাঝে মাঝে ফৌজদারি মামলাও করা যায়। আপনারা দ্য লয়ার্স এন্ড জুরিস্ট আজকে এর আয়োজক, আমরা অনেক কিছু ফৌজদারি মামলা করতে পারি, যেমন ব্যাংক স্টেটমেন্ট জালিয়াতি, অ্যাকাউন্ট স্টেটমেন্ট জালিয়াতি, ব্যালেন্স শিট বা এখানে ফিগার চেঞ্জ। 2016 সালে এক হিসাব, 17 সালের স্টেটমেন্টে 16 সালের আরেক হিসাব, এইভাবে মানুষকে ধোকা দেওয়া হয়। এই জিনিসগুলো আমরা এখন ধরছি, ফাইন করছি, আবার একটু আতঙ্ক সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে। সব মিলিয়ে আমরা একটা গভর্নেন্স আনার চেষ্টা করছি, এবং গভর্নেন্সের সাথে সাথে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছি। আপনারা জেনে খুশি হবেন, আমরা আজকেও স্ট্যান্ডার্ড ব্যাংকের 400 কোটি টাকার পারপিচুয়াল বন্ডের অ্যাপ্রুভাল দিলাম। এই নিয়ে 5টি ব্যাংকে আমরা 2000 কোটি টাকার পারপিচুয়াল বন্ড অলরেডি অনুমতি দিয়েছি, এবং এগুলা ম্যান্ডেটরি লিস্টিং হবে আমাদের বোর্ডগুলাতে। এবং সেই সাথে আমাদের সুকুক বন্ড, যেটা ইসলামিক বন্ড, সেটা আমরা খুবই সাড়া পাচ্ছি মিডল ইস্ট থেকে, এবং দেশের ধর্মপ্রাণ আমাদের বাংলাদেশে যারা আছেন তাদের ওই বিনিয়োগের ব্যাপারে খুবই উৎসাহ দেখতে পাচ্ছি। ব্যাংকের এসএলআর ফান্ড, যেগুলো ইসলামী ব্যাংকের, সেইগুলাও এখানে বিনিয়োগের একটা নতুন ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে। সেই সাথে আমরা জিরো কুপন বন্ডে যে ট্যাক্স ইম্পোজ করা হয়েছিল, এনবিআর এর সাথে আলাপ করে তা উইথড্র করেছি। উইথড্র করার সাথে সাথে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের মতো একটা বিদেশি ব্যাংক আমাদের কাছে জিরো কুপন বন্ডের জন্য অ্যাপ্লাই করে। এইভাবে ভালো ভালো প্রতিষ্ঠান এখন আসা শুরু হয়েছে। আগামী মাসে আমরা যেসব বড় বড় কোম্পানিকে আইপিওতে নিয়ে আসবো, তার প্রায় চারটাই 30 থেকে 40 বছর বাংলাদেশে ব্যবসা করা, এবং কেউ কেউ মোবাইল কোম্পানি হিসেবে দেশে সুপ্রতিষ্ঠিত। এনাদের সাস্টেইনেবিলিটি নিয়ে আমাদের অত চিন্তা নাই। আমরা এখন দেখছি এমন কোম্পানি যারা সাস্টেইন করবে, যারা মানুষকে তার বিনিয়োগের রিটার্ন দিতে পারবে। এই বিনিয়োগের রিটার্ন যাতে কম করে হলেও এফডিআর রেটের থেকে বেশ কিছু বেশি হয়, সেটাও দেখছি। এবং সবকিছু মিলে আমরা চাচ্ছি যে দেশে যেহেতু আজকে মনিটারি পলিসিতে রেপো রেট এবং আমাদের অন্যান্য যে বিভিন্ন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রোডাক্টের রেট আজকে কমিয়ে দেওয়া হয়েছে, তো তাতে এর ফলাফলটা ভালো হবে আমাদের জন্য। এই কারণে যে ব্যাংকিং সেক্টরের ইন্টারেস্ট রেটটা যদি কমে আসে, আমাদের বন্ড সহ অন্যান্য প্রোডাক্ট থেকে যে অফারটা তারা প্রফিটে পাবে বা ডিভিডেন্ড হিসেবে পাবে, তা যদি বেশি হয়, তাহলে সাধারণ জনগণ তার বিনিয়োগটা এখানে সিকিউর মনে করলে তারা এখানে চলে আসবে। বন্ড মার্কেট সারা ক্যাপিটাল মার্কেট সারা পৃথিবীতেই আসলে মানি মার্কেটের থেকে অনেক বড়, এবং সেইখানে মানি মার্কেটকে সাহায্য করে ক্যাপিটাল মার্কেট। আমরা ওই দিকটায় নিয়ে যাচ্ছি, আর ডেরিভেটিভস এর দিকে নিতে পারছি না, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসিতে বড় ধরনের সমস্যা আছে। আমাদের দেশের লোক খুব ভালো রেজাল্ট চায়, খুব এফিশিয়েন্ট ওয়ার্কফোর্স চায়, কিন্তু হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টে কোনো বিনিয়োগ করতে চায় না। আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনের দায়িত্বে ছিলাম প্রায় 8 বছরের উপরে। আমি চেষ্টা করেছি প্রফেশনাল বিভিন্ন রকমের প্রোগ্রাম তৈরি করে যারা বিভিন্ন প্রফেশনে আছে তাদের জন্য মাস্টার্স প্রোগ্রাম করা, যাতে 2-4 বছর কাজ করে যারা হয়তো ফিজিক্স পড়ে ব্যাংকার বা বাংলা পড়ে ইন্স্যুরেন্স কোম্পানিতে এসেছেন, বা হয়তো অনেকে বিভিন্ন সাবজেক্টে পড়ে এখন বিজনেসে চলে আসছেন, তাদেরকে একটু রিওরিয়েন্টেশন বা যেটাকে আমরা ফাইন্যান্সিয়ালি লিটারেট করে তৈরি করে দেওয়া, যাতে এই লোকটা চাকরি চলে না যায়, সে বুঝে ভালো করে কাজ করে ডেলিভারি দিয়ে উপর দিকে উঠতে পারে, আর মাঝখানে বিদেশি লোক এসে কিছু ফরেন কারেন্সি এই দেশ থেকে নিয়ে না যায়। তো এইসব কারণেই আমাদের এই প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম চালু করেছি, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট শুরু করেছি। এবং আপনারা খুব অবাক হবেন যে আমাদের এই যে আজকে মির্জা আজিজ স্যার, ফরাসউদ্দিন স্যার, ওনাদের মতন মানুষ কয়েকদিন পর আমাদের তো একটা একটা করে জেনারেশন চলে যাচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি থাকবে না বাংলাদেশে। ইন্স্যুরেন্স শিল্পে যদি অ্যাকচুয়ালি না থাকে, এই ব্যবসা চলবে কিভাবে? আমরা এখন অ্যাকচুয়ালি তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, 5 বছরে 25 জন অ্যাকচুয়ালি তৈরির পরিকল্পনা মন্ত্রণালয় নিচ্ছে। আমরা একসাথে কাজ করছি, এবং আশা করছি সরকার হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট এখন বিনিয়োগ করছে, সেই সাথে বেসরকারি পর্যায়ে আবার সবাইকে আসতে হবে বিনিয়োগে। হিউম্যান ক্যাপিটাল যখন ভালো হবে, ফাইন্যান্সিয়াল লিটারেট হবে মানুষ, তখনই আপনি মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট থেকে ভালো ভালো আউটপুট পাবেন,
ইনোভেটিভ প্রোডাক্ট পাবেন, আর ওই একই কাস্টমারের পিছনে ব্যবসার জন্য না দৌড়িয়ে তারা নতুন নতুন মার্কেট, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবে। আমরা সেই সব নিয়ে কাজ করে যাচ্ছি। আশা করি যে গভর্নেন্সে আপনারা স্যাটিসফাইড হবেন, যদিও আমাদের সব দিক দেখে শুনে করতে হয়, কারণ একজনের উপর অ্যাকশন নিলে আবার অন্যের ক্ষতি না হয় সেগুলো দেখতে হচ্ছে। আর আমি ডিমিউচুয়ালাইজেশনের ব্যাপারটা ঢাকা স্টক এক্সচেঞ্জের, তাদেরকে আমরা প্রচন্ড চাপের উপর রেখেছি, তাদের এসএমই বোর্ড, তাদের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড, এগুলা যাতে তাড়াতাড়ি শুরু হয় সেদিকে আমরা খেয়াল রাখছি। তাদেরও ম্যানেজমেন্ট এবং আইটি প্ল্যাটফর্ম এগুলা নিয়েও কাজ করছি। ধন্যবাদ স্যার, আপনি বেশ কয়েকটা বিষয় খুব ভালোভাবে বর্ণনা করলেন। সবচেয়ে আশার বিষয় হচ্ছে স্যার যেটা, যে আপনি অনেকগুলো ইস্যুস নিয়েছেন, তো বোঝা যাচ্ছে যে আমাদের ক্যাপিটাল মার্কেট যে এতদিন শুধুমাত্র শেয়ার মার্কেট হিসাবে পড়েছিল, সেটা বোধহয় এইবার আমাদের পূর্ণাঙ্গ ক্যাপিটাল মার্কেটে যাবে, যেমনটা আশাবাদ ব্যক্ত করছিলেন ডক্টর ফরাসউদ্দিন স্যার। উনি আপনাকে নিয়ে খুবই আশাবাদী, এবং উনি এই সহ বাংলাদেশের অনেকেই কিন্তু মনে করে যে বর্তমান কমিশন ক্যাপাবেল কমিশন এবং ক্যাপিটাল মার্কেটকে অভিষ্ট লক্ষ্যে নিয়ে আসতে পারবে। তো মির্জা আজিজুল ইসলাম স্যারের রেকর্ড শোনার আগে জাস্ট আমরা ফরাসউদ্দিন স্যারের একটা বিষয়ে কথা শুনবো, যেটা অল্প দিনের একটা এক্সপিরিয়েন্সই শিবলি রুবাইত স্যার বলছিলেন যে কোনো অ্যাকশন নিতে গেলে যারা খুব ক্ষমতাবান ব্যক্তি তাদের দিক থেকে অনেক রকম বাধা বিপত্তি আসে বা আসার সম্ভাবনা থাকে। স্যার, আপনি জানেন যে আমাদের আপনি খুব স্পষ্ট করে যেটা বলেছিলেন যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রেসক্রিপশনে যে লং টার্ম ফাইন্যান্স ব্যাংক থেকে করা হচ্ছে, সেটা পুঁজিবাজারের ডেভেলপমেন্টের জন্য একটা অন্তরায়। স্যার, এখানে আরো একটা বিষয় যদি আমরা দেখি, যেহেতু আপনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসাবে ছিলেন, যে প্রাইভেট ব্যাংকগুলোর মালিক যারা, তারাই আবার অনেক প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানির মালিক। তো তারা বাংলাদেশ ব্যাংকের তদারকির কারণে সেম ব্যাংক থেকে লোন না নিলেও তারা কিন্তু অন্য ব্যাংক থেকে লোন নেয়, এবং বিগত সময় মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে ঋণ খেলাপিদের তালিকা সংসদে পেশ করলেন বা অন্যান্য ডাটা দিলেন, ওখানেও আমরা দেখলাম যে ওভারঅল যে খেলাপি ঋণ তার একটা বৃহৎ অংশ কিন্তু অন্য উদ্যোক্তাদের হাতে, যারা অন্যান্য ব্যাংকের মালিক অথবা অন্যান্য ব্যাংকের ডিরেক্টর। স্যার, এই একটা বিষয়ে স্যার আপনার একটু মতামত চাইব স্যার। ফরাসউদ্দিন স্যার। আপনাকে ধন্যবাদ। আসলে প্রফেসর শিবলির কথা শুনে আমরা বরাবরই আশ্বস্ত হই, আজকে কোনো ব্যতিক্রম নয়। তিনি তার ভালো কাজ চালিয়ে যাবেন সেটা আশা করব। আমরা যতটুকু সম্ভব সাহায্য সহায়তা পরামর্শ দেব। না, এখানে আমরা অনেকবার বলেছি যে যারাই ব্যক্তি খাতের ব্যাংকের মালিক তারাই শিল্প উদ্যোক্তা। এটাই কিন্তু মেইন সমস্যা, একটা বড় সমস্যা। কারণ যদি ব্যাংকিং সিস্টেমে কোভিডের আগে আগে বছরে 25,000 কোটি টাকা তাদের মুনাফা ছিল, এই মাত্রার মুনাফা যদি প্রাইভেট ব্যাংকের মালিকারা করেন ব্যাংকিং ব্যবস্থা থেকে, তাহলে তারা কেন দীর্ঘমেয়াদী শিল্প বিনিয়োগ করতে যাইবেন? এই প্রশ্ন খুব প্রণিধানযোগ্য। কাজেই আমাদেরকে একটা লেভেল প্লেইং ফিল্ডে আসতে হবে, যে ব্যাংকিং সিস্টেমে অনেক গলদ আছে, অনেক সমস্যা আছে, আলাপ আলোচনা হচ্ছে, ওইটার গভর্নেন্স ঠিক করতে হবে। আর এখন যদি পুঁজিবাজারের গভর্নেন্সটা ইমপ্রুভ করবে বলে মনে হচ্ছে, লক্ষণ তাই আছে, তাহলে কিন্তু আমি এই সুযোগে আরো একটা দুইটা জিনিস বলে নিতে চাই। প্রফেসর শিবলি বলেছেন যে কারো বিরুদ্ধে হয়তো অ্যাকশন নিতে গেলে অন্যরা এফেক্টেড হবে, একটা গ্যাং আপ হইতে পারে। এটা আমরা বাংলাদেশ ব্যাংকে খুব শক্তভাবে ফেস করেছি এবং আমরা কোন রকম ছাড় দেই নাই, এতে আখেরে খুব উপকার হয়েছে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনার ব্যক্তি আর নীতি, মূলধন মার্কেটের কতগুলা নীতি কৌশলে যদি ভালো আমরা গভর্নেন্স আনতে পারি, ওইখানে যদি ফার্ম হইতে পারি। অতি সম্প্রতি অতীতের আইপিওর ব্যাপারে শিবলি খুব ভদ্রভাবে বলেছেন যে তথ্য উপাত্ত ঠিক মতো দেওয়া হয় নাই, খুব বেশি কেলেঙ্কারি হয়েছে, এইগুলা অবশ্যই পরিত্যাজ্য। কিন্তু যদি আপনার বাজেটে বলা হয়
যে লিস্টেড কোম্পানি এবং আনলিস্টেড কোম্পানির মধ্যে যে কর এর যে ব্যবধান ছিল ওইটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে আপনি মূলধন বাজার করবেন কি করে? এটা তো প্রথম প্রতিপাদ্য। আমরা তো মূলধন বাজারে আনতে হবে, সরকার মূলধন বাজারের উপর আস্থা স্থাপন করতে হবে, এবং আস্থা স্থাপন করলেই ওইখানে যারা আসবেন তাদের যে স্ক্রুটিনি অনেক বেশি, তারা তো অনেক ট্রান্সপারেন্ট হইতে হবে, কাজেই তাদের জন্য কর হারটা অনেক কম করে দেওয়া উচিত হবে। এই পর্যায়ে আরো একটা দুইটা বিষয় না বললেই নয়, 2% তামাশার কথা মেনশন করেছেন আপনি। এটা সত্যি খুব দুঃখজনক যে গত প্রায় 10 বছর যাবত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মামলা হেরে যাওয়ার সত্ত্বেও এই জিনিসটা উঠাচ্ছেন না। এর ফলে এটা কিন্তু বিনিয়োগ বিকর্ষণ করার সবচেয়ে বড় অস্ত্র। কাজে আমি প্রফেসর শিবলিকে পরামর্শ দেব যে যত শক্তি তিনি আয়োজন করতে পারেন সরকার প্রধানকে বুঝে, সরকার প্রধান কিন্তু এই ব্যাপারে কনভিন্সড আছেন, আমি কিন্তু কথা বলেছি, তিনি বলছেন আপনি করিয়ে দেন, বিএসসিসি কে দিয়ে করিয়ে দেন, তো আমি তো প্রাইভেট সিটিজেন, কি এইখানে কিন্তু সরকারের সমর্থন পাওয়া যাবে। এইটা 2%টা যত তাড়াতাড়ি উঠিয়ে দেওয়া যায় তত ভালো। ডিমিউচুয়ালাইজেশন কথা বলা হয়েছে, ডিমিউচুয়ালাইজেশনের অন্যতম প্রধান জিনিস হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। আমি যদি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ভালো মতো সত্যিকার ভাবে নিরপেক্ষ লোককে, বিচক্ষণ লোককে এবং সৎ লোককে, স্বচ্ছ লোককে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করতে না পারি তাহলে তো মুশকিল হবে। এই জন্য আমি মনে করি বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জের জন্য বোধহয় 11 জন না কতজন ইন্ডিপেন্ডেন্ট পরিচালকের ব্যবস্থা আছে, ওইগুলোর জন্য একটা সার্চ কমিটি করা, এবং ইনফ্যাক্ট আমি মনে করি যে সবাই মিলে ধরলে ওনাকে প্রফেসর জাফর ইকবাল রাজি হবেন, ওনাকে দিয়ে ফাহমিদা আছেন, আরিফ খান আছেন, এদের এই 3-4 জনকে দিয়ে একটা একদম সার্চ কমিটি করে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তারা সুপারিশ করবেন, বিএসসিসি অনুমোদন করবে। এইটা ইমিডিয়েট করা দরকার। আর গভর্নেন্সের অন্য একটা ইস্যু হলো এই দুটো স্টক এক্সচেঞ্জের যে গভর্নিং বডি তাদের সঙ্গে যে সিইও এবং সিএফও তাদের সম্পর্কটা একেবারে পরিষ্কারভাবে লিখে দিতে হবে, এবং বোর্ড যাতে কোনো অবস্থায় সিইওর কাজে ইন্টারফেয়ার করতে না পারে, যেন সিইওর পদটা একটা মিউজিক্যাল চেয়ার না হয়ে যায়, সেই ব্যাপারে কিন্তু শক্ত নীতি কৌশল নিতে হবে। পরেরগুলো না হয় পরে বলি, এখন আপাতত এখানেই থামলাম, পরে অন্যান্য বিষয়গুলো উত্থাপন করা যাবে। ধন্যবাদ স্যার। আমি স্যার একটা জিনিস জাস্ট ক্লিয়ার করি স্যার, আপনি যেটা বলছেন যে আমাদের যে পরিচালকদের শেয়ার হোল্ডিং এর কথা, যেটা 2% ইন্ডিভিজুয়ালি হোল্ড করার কথা এবং জয়েন্টলি 30%, আপনি শিবির রুবায়েত স্যারের কাছে প্রত্যাশা করেছেন যে এটা খুব দ্রুত ইমপ্লিমেন্ট করা দরকার, তাই তো স্যার? জি জি জি, কারণ হলো একটা বড় কোম্পানিতে 2% ইকুইটি তো এটা ইম্পসিবল, করতে পারবে না। তার মানে হলো এখানে শুধু যারা বিত্তবান এবং বিত্তবানদের মধ্যে সাদা রং নয় সেই রকম টাকার বিত্তবান তো অনেক আছে, তারাই তো এখানে চলে আসছেন এবং এসেছেন, তারাই ব্লক করে রাখবেন, তারাই এই সমস্ত কোম্পানির পরিচালন পরিষদকে কুক্ষিগত করে রাখবেন। কাজে সাধারণ মানুষ আসতে পারবে না, এখানে একটা ধোঁয়াশা থেকে যাবে, এটা স্বচ্ছ হবে না, সৎ হবে না, পরিষ্কার হবে। ধন্যবাদ স্যার। এই ব্যাপারে শিবির রুবায়েত স্যারের আমরা মূল্যায়ন নিব। তার আগে আমরা মির্জা আজিজুল ইসলাম স্যারের একটু উনি আমাদের রেকর্ড করে পাঠিয়েছেন ওনার কিছু মতামত আমাদের স্পেসিফিক কোশ্চেনের বিপরীতে, ওটা একটু শুনবো। মির্জা আজিজুল ইসলাম স্যারের রেকর্ডিং। এখন বর্তমানে শেয়ার মার্কেটটা লো লেভেল লিকুইডিটিটা চাপে আছে, অর্থাৎ শেয়ার বাজারটা 4,000 ইন্ডেক্সটা 4,000 কাছে রয়ে যাচ্ছে। হয়তো 2 দিন একটু উঠলো, আবার 2 দিন একটু পড়লো, কিন্তু বড় রকমের পতন হচ্ছে না, বড় রকমের উত্থান হচ্ছে না। তবে যাই হোক, শেয়ার বাজারের জন্য মূলত যে কাজগুলো করা উচিত, একটা হচ্ছে আমাদের শেয়ার বাজারের গভীরতা নয়, নাম্বার অফ শেয়ারস মার্কেট
ক্যাপিটালাইজেশন as a proportion of GDP, এই সমস্ত যে নির্ণায়ক বিবেচনা আইনে দেখা যাবে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন দেখাচ্ছে। এমনকি নেপালের চেয়েও আমাদের অবস্থান ঠিক হয়েছে। তো কাজেই বাজারের গভীরতা বাড়াতে লাগবে এবং এটার জন্য ভালো শেয়ার বাজারে আনতে লাগবে। এখন এখানে যে আমাদের দেশীয় কোম্পানি যারা আছে, বিশেষ করে ভালো কোম্পানি, তারা আসতে চায় না অনেকেই, যে বাজারে শেয়ার বাজারে আসলে জবাব দিতে পারে, যে কারণে কাজে নেগোশিয়েট করে আনার প্রয়োজনীয়তা আছে without compromising the quality of issues. গত কয়েক বছরে ভালো কোনো শেয়ারই আসেনি। এর আগের অর্থমন্ত্রী জনাব আব্দুল বেশ কয়েকদিন আগে 26টা কোম্পানি, সরকারি কোম্পানি আইডেন্টিফাই করেছিলেন, তার একটিও আসেনি। এখন সম্প্রতি দেখা যাচ্ছে যে যে ইস্যুগুলো এসছে বেশিরভাগই স্মল ক্যাপ কোম্পানি, তাদের অবস্থা সন্তোষজনক না। তো এই সমস্ত কারণে বাজারে বিনিয়োগকারীদের আস্থা কম থাকে। জি, আমরা শুনলাম স্যারের সাক্ষাৎকারটা আমরা শুনলাম। আমরা এখন ব্যারিস্টার মাসুম ভাইয়ের কাছে আসবো। ব্যারিস্টার মাসুম, আপনার কাছে দুটো কোশ্চেন এই পর্যায়ে। একটা কোশ্চেন হচ্ছে যে এই আমাদের ফরাসউদ্দিন স্যার বলছিলেন যে 2% শেয়ার হোল্ডিংটা নিয়ে একটা কোর্টে মামলা আছে এবং ওখানে মামলাটার ব্যাপারে লেটেস্ট অবস্থা কি, এটা আপনার কাছে জানতে চাইবো। এবং আরেকটা বিষয় আপনার কাছে যেটা খুব বেশি করে আমরা জানতে চাচ্ছি, এখন একটা পপুলার টপিকস যেটা চলছেন, যেটা বাংলাদেশের এই ক্যাপিটাল মার্কেটের ইতিহাসে মাত্র একবারই হয়েছে, যে আপনার উদ্যোক্তাদের দিয়ে শেয়ার বাইব্যাক করানো হয়েছিল যখন মির্জা আজিজুল ইসলাম স্যার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্বে ছিলেন। তো এখন এই বাইব্যাকের প্রশ্নটা আবার চলে আসছে। এখন বাইব্যাকের প্রশ্ন চলে আসলে বাইব্যাকটা কি কোম্পানি ইটসেলফ করবেন, যেটা উন্নত বিশ্বে ট্রেজারি শেয়ার হিসাবে কোম্পানিগুলো করে থাকে, না কোম্পানির পরিচালকরা করবেন? এই দুটো বিষয়ে আপনার মতামত চাচ্ছি। থ্যাংক ইউ মাহমুদ ভাই। তো আমাকে যে স্পেসিফিক দুটো কোয়েশ্চেন করেছেন, একটা হলো যে 2% and 30%, এটা প্রথম যেটা হয়েছে আমাদের 2011 এর একটা নোটিফিকেশন আছে। সেই নোটিফিকেশনে বলা হয়েছিল যে ইচ ইন্ডিভিজুয়াল 2% করে রাখতে হবে এবং জয়েন্টলি এন্ড সেভারলি 30% রাখতে হবে। এবং সেইটার এগেইনস্টে কিন্তু আমাদের হাইকোর্টে মামলা হয়েছিল এবং সেই মামলাতে কিন্তু আমাদের ল্যান্ডমার্ক মানে জাজমেন্ট হয়েছিল এবং এখানে সমস্ত রিনাউন্ড লয়াররাও কিন্তু এখানে ছিল। বাট তারপরেও কিন্তু হাইকোর্ট সেই রায় দিয়েছিল আমাদের এই 2% প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডাইরেক্টরদের থাকতে হবে এবং 30% প্রত্যেকটা কোম্পানিকে থাকতে হবে। এখন যেটা হয়েছে সেটার পরেও কিন্তু আবার 2019-এ আর একটা নোটিফিকেশন আসছে, যে এখানে বলা হয়েছে যে যদি কারো না থাকে, কোনো কোম্পানি কোনো শেয়ার ট্রান্সফার করতে পারবে না, রাইট ইস্যু করতে পারবে না, অ্যামালগামেশন করতে পারবে না এবং অন্যান্য আরো অনেক রেস্ট্রিকশন দিয়ে, এবং বলে দিল যদি কোনো কোম্পানি 2% কোনো ইন্ডিভিজুয়ালের যদি 2% থাকে, তাহলে তাকে ডাইরেক্টলি এই 2% মানে কোম্পানির ডাইরেক্টর হিসেবে নিয়ে নেওয়ার জন্য কোম্পানিকে ডাইরেকশন দেওয়া আছে। এখন আমাদের যে কারেন্ট যে কমিশন ভেরি স্ট্রিক্টলি এবং ভেরি ডাইনামিক লিডারশিপ দিয়ে, এরা কিন্তু খুব স্ট্রংলি, যেটা আমরা মার্কেটে যে মেসেজ পেয়েছি সেখানে কিন্তু খুব ভেরি স্ট্রিক্ট অ্যান্ড হার্শ মেসেজ চলে গিয়েছে। এখন যেটা যে অবস্থাতে আছে সেটা হলো, যদি সিভিল মামলা করতে যায় তাহলে সিভিল মামলা কিন্তু ইজিলি, সেটা আমাদের ওই যে সেকশন 18 অফ দি অর্ডিন্যান্স 1969 যেখানে বলছে যে ফলস ইনফরমেশন, কারণ ওনারা যখন প্রসপেক্টাসে আপনি যখনই কোম্পানিগুলি আসে তখনই ওনাদের পাবলিক ইস্যু রুলস 2015-এর আমাদের যে রুল 9-এ বলা আছে, প্রত্যেক ডাইরেক্টর এবং ইভেন ইস্যু ম্যানেজার সহ তাদেরকে স্পেসিফিকলি বলে দিতে হবে যে সমস্ত ইনফরমেশন সত্য এবং এটাই হলো নাটশেল কোম্পানি। এবং এর পরে যেটা হলো আপনার 16-এর রুলে বলা আছে যে যদি ইনকারেক্ট বা ফলস হয় তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই আপনার আমাদের যে অর্ডিন্যান্স 1969 সেইটার আকারে পানিশমেন্ট দেওয়া হবে। তাহলে এখন যদি তাদেরকে পানিশমেন্ট একটা হলো করা যেতে পারে, সেটা হলো যে আমাদের অর্ডিন্যান্স 1969 যদি সিভিল মামলায় আসি তাহলে 18-এর ফলস ইনফরমেশনের কারণে তাদেরকে আমরা সেকশন 22 দ্বারা ফাইন করতে পারি।
আরেকটা কাজ করা যেতে পারে, যদি পাবলিক মানে খুব হার্শ পানিশমেন্টে যাওয়ায়, তাহলে কিন্তু আমরা ক্রিমিনাল পানিশমেন্ট, যেটা আমাদের সেকশন 17-এ ফ্রডুলেন্টের অবস্থাটা ক্লিয়ার এখানে আসছে। যদি আমরা সেকশন 21 দ্বারা একটা ইনকোয়ারি করি, তাহলে কিন্তু এই জিনিসটা প্রুভ হয়। তাহলে সেকশন 24 দ্বারা কিন্তু এখানে পুরো 5 ইয়ার্স এর একটা ইমপ্রিজনমেন্টের, এবং এটা ভেরি হার্শ হবে। বাট আমি জানি যে কমিশন এখন খুব স্ট্রিক্ট এবং হার্শ ওয়েতে যাচ্ছে, চেষ্টা করছে তাদেরকে কিভাবে ভালোভাবে এটা সিভিল ওয়েতে ফাইন দিয়ে কিভাবে বা এই বুঝিয়ে তাদেরকে এটা সমাধান করা যেতে পারে। আরেকটা যেটা বলেছেন আপনি বাইব্যাকের যে ইস্যুটা, বাইব্যাকের ইস্যুটা হলো আমাদের কোম্পানি অ্যাক্ট 1994 এর সেকশন 58-এ বলা আছে যে কোম্পানি ইটসেলফ ক্যান নট বাই এনি শেয়ারস, যেটা আপনি রাইটলি বলেছেন যে অন্যান্য দেশে এই কোম্পানি নিজে তার শেয়ার কিনতে পারে, এটা ডিপেন্ডস অন সার্কামস্টান্সেস। বাট আমাদের দেশে যে কোম্পানি কিনতে পারবে না, বাট এটা কিন্তু বলা নাই যে আপনি স্পন্সর যারা ডাইরেক্টর বা স্পন্সর যারা শেয়ার হোল্ডার তারা কিনতে পারবে না, তারা কিন্তু কিনতে পারবে। এখন এখানে দেখতে হবে তারা কি কারণে কিনতে পারবে, বা তাদেরকে কি কারণে এটা ফোর্স করা যাবে যে তোমাকে বাইব্যাক করতে হবে। তাহলে প্রথমে আমাদের অর্ডিন্যান্সের 69-এর আমাদের 9(4) একটা সেকশন 9(4), সেখানে বলা আছে যদি কোনো কন্ডিশন বা কোনো কিছু যদি ইস্যুয়ার ভায়োলেট করে, তাহলে কিন্তু ডিলিস্ট করে দিতে পারে কোম্পানিকে। আরেকবার আমাদের লিস্টিং রেগুলেশন 2015-এর সেখানে সেকশন রুল 9 এবং রুল 7-এ বলা আছে যে প্রত্যেকটা কোম্পানি যখনই আসে তাদের সিএফও বা ম্যানেজিং ডাইরেক্টর একটা আন্ডারটেকিং দিয়ে আসে যে এখানে যে আইপিওর যে টাকা, সেই টাকাটা রাইটলি ব্যবহার করবে এবং এটা কমিশনকে এবং এক্সচেঞ্জকে রেগুলার বেসিস আপডেট করবে। তাহলে এইটাও যদি ভায়োলেট হয়ে থাকে, অথবা ওই যে প্রসপেক্টাসে সে যে ইনফরমেশন দিয়ে আসছে সেই ইনফরমেশনও যদি সে কখনো ভায়োলেট করে থাকে, অথবা আমাদের যে অর্ডিন্যান্সের সেকশন 18-এর যে কখনো যদি ফলস ইনফরমেশন দিয়ে থাকে, এগুলি যদি ভায়োলেট করে, তাহলে তখন কথা আসে যে কোম্পানিটাকে ডিলিস্ট করবে কিনা। তো আমাদের রুল 51 লিস্টিং রেগুলেশন 2015-এ ওখানে কয়েকটা কারণ বলা আছে, যেমন যদি 5 ইয়ার্স এর ডিভিডেন্ড না দেওয়া হয় এবং এজিএম যদি 3 ইয়ার্স না হয়, এরকম অনেকগুলি কারণ আছে যে কারণে ডিলিস্ট করতে পারে। বাট এর বাহিরেও এইসব কারণে করতে পারে, সেটা আমরা যদি একটা ইনকোয়ারি করা হয় সেকশন 21-এর আন্ডারে, তাহলেই বের হয়ে আসবে যে তাদের এই যে ফলস, কারণ একদিনে তারা এই কাজগুলি করে নেয়, নিশ্চিত তারা ফ্রডুলেন্ট কোনো কিছু করেছে। তাহলে সেকশন 17-এ ওই ফ্রডের ইস্যুটা আসবে, সেকশন 18-এ ওই আপনার ফলস ইনফরমেশনের ব্যাপারটা আসবে, এবং তার ফলে আপনি সেকশন 24-এ আপনি তাকে পানিশমেন্টের ক্রিমিনাল পানিশমেন্ট দিতে চাইলে ক্রিমিনাল পানিশমেন্ট, আর সিভিল ইয়েতে গেলে আপনি তাকে 22 দ্বারা ফাইন দিয়ে সেটা কি করা যায়, যদি সে অ্যাকোমোডেট না করে, তাহলে আমাদের এই রিপোর্টের বেসিসে সেকশন 25 অনুযায়ী আমরা আমাদের স্পেশাল ট্রাইব্যুনাল যে ওখানে মামলা করতে পারি। এখন ইন্টারন্যাশনাল যদি আপনি অবস্থাটা দেখেন, ইন্ডিয়াতে যে অবস্থাটা আছে সেটা হলো ইন্ডিয়ার যে 1956-এর সেকশন 21A, সেখানে বলা আছে যে যেই কারণে ডিলিস্ট করা হবে, এবং সেইটা আবার ইলাবোরেটলি বলেছে আমাদের যে সেবি রুলস 1990, সেখানে স্পেসিফিকলি বলেছে সেকশন রুল 23 এবং 24-এ বলেছে যে কোনো কারণে যদি ডিলিস্ট করে, তাহলে প্রথমে একটা নোটিশ দিবে, তারপরে সেকেন্ড নোটিশ দিবে যে আমরা ডিলিস্ট করব, তোমরা এখন বাইব্যাক করো যেই শেয়ারগুলি আছে স্পন্সর ডাইরেক্টরদের, তারা যদি বাইব্যাক করে নিবে, এবং তারপরে তাদেরকে যেটা পানিশমেন্ট দেওয়া হয় যে 10 ইয়ার্সের জন্য কখনো তারা কিন্তু এই ক্যাপিটাল মার্কেটে কোনো ইস্যু নিয়ে আসতে পারবে না এবং কোনো কোম্পানির ডাইরেক্টর থাকতে পারবে না। তো এই জায়গাটা অন্যান্য ইন্টারন্যাশনাল এরিনাতে এইটা প্র্যাকটিসটা অনেক হার্শ। তবে আমাদের যে কমিশন এখন আপনি জানেন যে খুব হার্শলি, সেটা হলো 5টা অলরেডি তারা কমিটি করেছে। আমাদের এই 2010-এর পরে প্রায় 80 রুলস রেগুলেশন এসেছে। এই 5টা কমিটি টোটাল যে লজ বা রুলস রেগুলেশন বা ফ্রেমওয়ার্ক যেটা আছে, এটাকে কিন্তু পুরো স্ক্রুটিনি করছে, এবং স্ক্রুটিনি করে এই যে ইস্যুগুলি আছে এই ইস্যুগুলি কিন্তু অ্যাভেল করবে। এবং তারপরও আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে কিন্তু আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এবং কমিশন অ্যাক্ট 1993, এই দুটোকে কিন্তু এখন মার্চ করে, যেটা আগে কনফিউশন ছিল, এটা মার্চ করে কিন্তু এখন একটা আইন করতেছে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট
2020। তো এখানে কিন্তু আপনারা ওই যে মার্জার অ্যামালগামেশন এই ইস্যুটাও কিন্তু অ্যাড করবে। আর একটু ছোট্ট করে আমি বলতে চাই, ডিমিউচুয়ালাইজেশনের আমরা কথাটা কি বলা একটু আসছে। পরে আসবো কিনা মাসুম ভাই আপনার কাছে? একটু আচ্ছা পরে আসি। আচ্ছা, না পরে আসি জি আমরা। জি ঠিক আছে ঠিক শিবলি আছে রুবায়েত ঠিক স্যারের কাছে যাব। ঠিক স্যার, যে কটা ইস্যু আসলো আপনার একটু মতামত জানতে চাইবো। যেমন আমাদের ডক্টর ফরাসউদ্দিন স্যার বললেন যে আপনি খুবই মাইল্ড ভাবে বললেন যে বিগত সময়ের কিছু ইরেগুলারিটির কথা বললেন। আমাদের মির্জা আজিজুল ইসলাম স্যার যখন ওনার মতামত দিচ্ছিলেন, উনি বলছিল যে বিগত টাইমে মার্কেটে বেশ কিছু অন্যায় সংগঠিত হয়েছে স্যার। আশার ব্যাপার হচ্ছে স্যার, আজকেই যেটা আমরা পত্রিকান্তরে জানতে পারলাম যে দুটো কোম্পানি আপনারা লিস্টিং এর জন্য যেটা অ্যাপ্লাই করা হয়েছে, তাদের ইনফরমেশন গুলো স্পেসিফিক্যালি আপনারা ধরে যে তারা ইপিএস বাড়িয়ে বলেছে বা প্রফিট আফটার ট্যাক্স বাড়িয়ে বলেছে এবং তাদের সেলসটাও তারা ইনফ্লেট করেছে, এটা মতামত দিয়ে আপনারা রিজেক্ট করেছেন, যেটা অনেক কালে আমরা দেখতে পাইনি। এখন স্যার প্রশ্ন যেটা আসে যে এই দুটো কোম্পানি যে বাজারে এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে জমা পড়লো এবং আপনাদের কাছে ডিসক্লোজার বেইজে তারা আইপিও তে আসার জন্য অনুমোদন চাইলো, এই তথ্যগুলো তৈরি করার ব্যাপারে যারা ইনভলভ আছে, কোম্পানি ম্যানেজমেন্ট ইটসেলফ, যারা কোম্পানি এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রিপেয়ারার, তাদের ব্যাপারে স্যার কোনো অ্যাকশন নেওয়া হবে কিনা, না শুধু তাদের ডিলিস্টিং করে তাদেরকে তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করাই শেষ হয়ে যাবে? এবং এট দ্য সেম টাইম এদের সাথে আরো যে দুটো পার্টি ইনভলভ আছে, যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ফার্ম, তারা অডিট করেছে, তো তারা তাদের ডিউ ডিলিজেন্সটা যথাযথভাবে করলেন কিনা, করলে এটা কেন ধরা পড়লো না? আবার যারা ইস্যু ম্যানেজার ছিল তাদের অনেক দায়িত্ব, কারণ তারা কিন্তু আপনার অনেক কিছু আপনার নিজেদের স্বচক্ষে দেখে ভিজিট করে তারপরে তারা বিভিন্ন ডিক্লারেশন দিয়েছে যে তারা কোম্পানিতে গিয়েছে, এর অ্যাসেটটা ঠিক মতো দেখেছে, কোম্পানির অ্যাক্টিভিটি দেখেছে। তো এই যে স্যার যারা জড়িত ছিল, মেনলি প্রিপেয়ারার মানে বোর্ড অফ ডিরেক্টর, যারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করার দায়িত্ব থাকে এবং যারা সিইও এবং সিএফও কে দিয়ে করায়, পরবর্তীতে যারা ইস্যু ম্যানেজার এগুলোর ব্যাপারে তাদের আপনার সার্টিফাই করেছে এবং অডিটর ফিনান্সিয়াল স্টেটমেন্ট সাইন করেছে, এদের ব্যাপারে স্যার কোনো ব্যবস্থা নিবেন কিনা? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে স্যার, আমাদের মুদ্রানীতিকে সবসময় পুঁজিবাজারের সহায়ক বলা হতো না, এখন কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। এখন যেটা এই বাংলাদেশ ব্যাংক এমন কোন স্টেপ নেয়ার জন্য আপনারা অনুরোধ করবেন কিনা যে শিল্পের দীর্ঘমেয়াদের ফাইন্যান্স যেন স্বল্প মেয়াদের অর্থ সংগ্রহ যেটা ব্যাংক করে ওখান থেকে যেন না হয়? শিবলি রুবায়েত স্যার যদি একটু বলতেন। অনেকগুলো পয়েন্ট চলে আসছে, তো আমি একটা একটা করে বলছি। আপনার কথাটারই উত্তর দিই প্রথমে। আমি কোনো কোম্পানির নাম ব্যক্তির নাম বলছি না। আমরা আজকে আমাদের কমিশন মিটিং ছিল এবং কমিশন মিটিং এ আজকেই আমরা আমাদের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট থেকে একটি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, তার ডাইরেক্টর, তার ইস্যু ম্যানেজার এবং তার অ্যাকাউন্টস দেখেছেন যারা, তাদের সকলকেই আমরা ফাইন করেছি। এর কারণ আপনি যেটা বললেন সেটাই। আমাদের এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা এটা করেই যাচ্ছি। আপনারা অনেক কিছু হয়তো আমরা জানাই না, কিন্তু আমরা ভিতরে ভিতরে করি। আমাদের এসআরআই ডিপার্টমেন্ট, আমাদের সিআরএমএসএস ডিপার্টমেন্ট, আমাদের ক্যাপিটাল ইস্যু ডিপার্টমেন্ট, আমাদের সার্ভেলেন্স ডিপার্টমেন্ট সারাক্ষণ আমাদেরকে বিভিন্ন জিনিস এখন ধরে দিচ্ছে। আমরা এটা বিভিন্ন রকম ব্যবস্থা নিচ্ছি এবং ফাইলস অফ কমপ্লেইন। আমাদের যেটা একটু সমস্যা সেটা হচ্ছে আমরা করোনার মধ্যেও ডাবল কাজ করেও কুলাতে পারছি না, কারণ আপনারা জানেন যে আমাদের এই ক্যাপিটাল মার্কেটটায় আমরা দুটা স্টক এক্সচেঞ্জ, সকল ব্যাংক, সকল লিস্টেড কোম্পানি, সকল আমাদের মার্চেন্ট ব্যাংক, সকল ব্রোকারেজ ফার্ম এবং সেই সাথে আরো অনেক ইনস্টিটিউশনকে আমরা মাত্র সব মিলিয়ে মানে আমাদের 4th ক্লাস এমপ্লয়ি সহ মাত্র 150 জন লোক চালাই, এবং যার জন্য আমরা কুলাতে পারছি না এই 500-700 প্রতিষ্ঠানকে মনিটর করা, রুলস বানানো, অ্যামেন্ডমেন্ট, এনফোর্সমেন্ট, সার্ভেলেন্স সবকিছু।
তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি এবং 1 বাই 1 করে যাচ্ছি। আমাদের যে 2% আর 30% এর কথা আমাদের ফরাসুদ্দিন স্যার বললেন, আমরা আজকেই 30% শেয়ার যারা হোল্ড করছেন ওইটা অবশ্য আমরা চিঠি দিয়ে দিয়েছি তাদেরকে 60 ডেজ এর মধ্যে ঠিক করে ফেলার জন্য, যেটা একটা আইন এবং আইনের বরখেলাপ হয়েছে। তো সবাইকে আমরা এই ব্যাপারে সতর্ক করি। উনি আরেকটা জিনিস ফরাসুদ্দিন স্যার বলেছেন খুব রাইটফুলি, এবং এটা আমি মির্জা আজিজ স্যারের কাছে শুনলাম। আসলে ভালো কোম্পানিকে বাজারে আনার ক্ষেত্রে 2 রকম অ্যাট্রাকশন থাকে, একটা মনিটারি, একটা ফিসক্যাল। ভালো কোম্পানিগুলোর কিন্তু টাকা পয়সার তেমন কোনো অসুবিধা নেই, তারা অনেক লো কস্টে বিভিন্ন জায়গা থেকে ফান্ড পায় এবং বিদেশ থেকেও রেটিং ভালো থাকলে ফান্ড পায়। তো এই যে কোম্পানিগুলোকে আমরা আনতে পারি ফিসক্যাল বেনিফিট। তো উনি রাইটফুলি ফরাসুদ্দিন স্যার বলেছেন যে ফিসক্যাল বেনিফিটে যে কিছুটা অসুবিধা করা হলো 10% কে 7.5% করে, এতে লিস্টেড হওয়ার ব্যাপারে অ্যাট্রাকশনটা কমে গেছে। আমরা সেটার ব্যাপারেই কাজ করছি এবং আশা করছি যে আমরা এটা সরকারকে বলে আবার ঠিক করে নিয়ে আসতে পারবো। অনেকে বাইব্যাকের কথা বলেছেন, বাইব্যাকটার জন্য আমরা অলরেডি কমিশন মিটিং এর সিদ্ধান্ত নিয়ে সেটা কোম্পানিজ অ্যাক্টের একটা পরিবর্তন লাগবে, সেটা আমরা অলরেডি প্রপার অথরিটির কাছে পাঠিয়ে দিয়েছি। তবে এখানে কিছু কিছু কোম্পানির সাথে আমরা আলোচনা করে যারা জনগণের বিনিয়োগ নিয়ে এখন কোম্পানিগুলাকে বিভিন্ন অবস্থায় নিয়ে গেছেন, খারাপ অবস্থায় বলছি, তাদেরকে দিয়ে কিভাবে ব্যক্তিগতভাবে ডাইরেক্টর থেকে শেয়ার বাইব্যাক করা যায় সেটা নিয়ে আমরা এখন নেক্সট উইক থেকে মিটিং এ বসছি। আমরা চেষ্টা করব খুবই দুর্বল, অস্তিত্বহীন বা এরকম কিছু যাদের ইন্টেনশন খারাপ ছিল তাদেরকে এনে আমাদের বিনিয়োগকারীদের রক্ষা করা। যদি না পারি তখন আমরা হয়তো দ্য লয়ার অ্যান্ড জুরিস্টের ব্যারিস্টার মাসরুমের মতো লয়ারকে নিব এবং তাদের সাহায্য নিব। ব্যারিস্টার মাসরুম আজকে অনেক তথ্য দিয়েছেন, উনি অনেক কিছু জানেন। আমরা আসলে খুবই হার্শ শব্দটা ব্যবহার করতে চাই না, আমরা টাফ এখন এই মুহূর্তে, এবং আমরা ডক্টর ফরাসুদ্দিন স্যার যেভাবে বাংলাদেশ ব্যাংকে টাফ ছিলেন আমরা সেটাই ফলো করছি এবং ওনাকে আশ্বস্ত করি যে কোনো রকম ভয়ভীতি এখানে কোনো কাজ করছে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের সরকার আমাদের সাথে আছেন এবং আমরা কিন্তু টাফ সিচুয়েশনেই আছি এবং যেখানে যা লাগছে দেশের স্বার্থে সেইটুকুই আমরা এখন করে যাচ্ছি। আমরা গভর্নমেন্ট মির্জা আজিজ স্যারের একটা কথা ছিল গভর্নমেন্ট বন্ড গুলো, আমরা গভর্নমেন্ট বন্ড স্পেশালি মিউনিসিপাল বন্ড নিয়ে কাজ করছি। আমাদের ঢাকা উত্তরের সাথে আমরা মিউনিসিপাল বন্ড নিয়ে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ অনেকটুকু এগিয়ে গেছে। দক্ষিণের মেয়র সাহেবের সাথে আমার কথা হয়েছে, সারা পৃথিবীতে সমস্ত শহরের ইনফ্রাস্ট্রাকচার করে ক্যাপিটাল মার্কেট, আমরা সরকারের কাছে বাজেটের টাকা নিয়ে বসে থাকি। আমি ওনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আপনারা প্রজেক্ট নেন, আমরা মিউনিসিপাল বন্ড দিয়ে সাধারণ বিমাকে দিয়ে গ্যারান্টি দিয়ে আমরা আপনাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ঢাকা শহরকে সাজানোর জন্য যা লাগে সেই প্রজেক্টের ফান্ড জোগাড় করে দেব। আমরা সেই সাথে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের যে কথাটি আসতো আপনারা জেনে খুশি হবেন, আমাদের সফটওয়্যার রেডি হয়ে গেছে। আমাদের আগের মতো যে কেউ এসে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আর হতে পারবে না, আমাদের সার্টেন ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করবে অনলাইনে সব ফুলফিল করলেই শুধুমাত্র সাবমিট বাটনটা অন হবে এবং তারপরেই সে সাবমিশনটা হবে। এছাড়া যদি কোনো জায়গায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বা ক্যাপিটাল মার্কেটে আসার জন্য যেসব মিনিমাম কোয়ালিটি বা অন্যান্য গুণ থাকা প্রয়োজন সেগুলো যদি না থাকে আমরা তার সাবমিট বাটনই আর অন হবে না। সুতরাং আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের ক্ষেত্রে খুব সচেতন হয়ে গেছি প্রত্যেক কোম্পানিতে। সেই সাথে ডিমিউচুয়ালাইজেশনের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের কথাটা আসছো এটা সত্যি খুবই সময়োপযোগী কথা, এটা নিয়েও আমরা কাজ করছি এবং আপনারা জেনে খুশি হবেন যে সরকার আমাদেরকে আইসিবি কে টোটাল রিস্ট্রাকচার করার দায়িত্ব দিয়েছে। আমরা ওইটা নিয়ে কাজ করছি এবং আইসিবি রিস্ট্রাকচারিং এর জন্য আমরা বেশ কিছু পরিকল্পনা নিয়েছি। নভেম্বরের মধ্যে আমরা রিস্ট্রাকচারিং এর কাজ শেষ করে আইসিবি কে আরো স্ট্রেংথেন করা এবং প্রয়োজনে সরকারের কাছ থেকে কিছু সহায়তা নিয়ে তাকে আরো শক্তিশালী করে সে যাতে তার ম্যান্ডেট নিয়ে কাজ করতে পারে, সে যাতে অন্য কোনো কাজ ইনভলভ না হয় সেগুলো নিয়ে আমরা দেখাশোনা করব। আর অন্যান্য ব্যাপারে যেসব কথাগুলো আসছে আমাদের গভর্নেন্সের ব্যাপারে, আমরা সবগুলা ক্ষেত্রেই আপনারা যতগুলা বলেছেন সেখানে সবগুলা ক্ষেত্রেই আমরা এখন
নিয়মের ব্যত্যয় হলেই টাফ স্ট্যান্ডে যাচ্ছি এবং সেখানে আমরা শাস্তি দেওয়া যা প্রয়োজন তাই দিচ্ছি এবং আমরা ফিল করছি যে এর কারণে বাজারে মনে হচ্ছে যে মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসছে যে এখানে কোনো অপকর্ম করে আর বের হয়ে যাওয়া যাবে না এবং এখানে সঠিক পথেই থাকবে এবং আমার বিনিয়োগ এখানে সেফ গার্ডেড থাকবে এবং এর কারণেই দেখবেন যে আমরা এসেছি 2 মাস। আমি 50 কোটি টাকা টার্ন ওভার দিয়ে শুরু করেছিলাম, গত 3 দিন যাবত এটা 400 থেকে 450 কোটিতে চলে গেছে। আপনারা জেনে খুশি হবেন মার্কেটের টার্ন ওভার যেমন বেড়েছে তেমনি যদিও ইন্ডেক্স উঠানামা করবেই, তারপরও আমরা খুবই আনন্দিত যে ইন্ডেক্সটা পজিটিভ মুভ করছে বেশ কিছুদিন যাবত এবং 200 পয়েন্টের উপর বেড়ে গেছে 2 মাসে। তো সুতরাং আমরা কিছুটা আস্থা বাজারে ফিরে আসছে, দেশি বিদেশি ইনভেস্টররা ফিরে আসছে। আমাদের নেটওয়ার্কে যারা আছে, আমাদের বন্ধু বান্ধব, ব্যবসায়ী, চাকরিজীবী, ব্যাংক এন্ড আদার ইনস্টিটিউশন অলরেডি বোর্ডে পাস করে এসেছে এবং অলরেডি 250 কোটি টাকা 23টা ব্যাংক ইনভেস্ট করে ফেলেছে এবং ডেইলি তারা এখন ইনভেস্ট করছে এবং বাজারের প্রতি আস্থা আসার কারণে এখন আমি দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এগিয়ে আসছেন। বিদেশিরা যারা আমাকে রেগুলার ফ্লোর প্রাইস উঠান বলতো, তারা বেশ কয়েকদিন যাবত একটু চুপ এবং আমি এখন ফিল করছি যে বিদেশি ইনভেস্টরদের এখন আসার সময় হয়ে গেছে। যদিও আমি মনে করি বিদেশি ইনভেস্টরদেরকে আমরা লং টার্ম ইনভেস্টমেন্টে আনি, আমাদের এই সেকেন্ডারি মার্কেটে বিদেশি ইনভেস্টরদের আনলে আমাদের পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা মাঝে মাঝে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি খুবই আশাবাদী আমাদের ফরাসুদ্দিন স্যারদের মতো গাইড দেওয়ার মতো লোক আছেন, আমাদেরকে উপদেশ দেওয়ার মতো মির্জা আজিজ স্যাররা আছেন, আমাদের লিগাল সাপোর্ট দেওয়ার জন্য ব্যারিস্টার মাসুমরা আছেন, আর আপনারা যারা এফসিএমএ অ্যাকাউন্টেন্ট আছেন আপনারাও এখন বোধহয় চাচ্ছেন দেশের ভালো কিছু হোক। আপনারা মাহমুদ হোসেন সাহেবের মতো লোকরা আমাদের সাহায্য। আমরা সাংবাদিক ভাইদের কাছে অনেক সাহায্য সহযোগিতা চাই যে আপনারা আমাদের নিশ্চয়ই একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন, কিন্তু শুধু শুধু আমাদেরকে নিরুৎসাহিত করবেন না এবং বাজার যদি ভালো থাকে, ভালো মুভ করে, আমরা রাইট নিউজটা চাই। এখানে কিন্তু কিছু কিছু লোক আছে যারা নিউজ ফরমাইশি নিউজ হয়, এই নিউজগুলা থেকে আপনারা আমাদেরকে একটু প্রোটেকশন দিবেন দেশের স্বার্থে এবং ক্যাপিটাল মার্কেট। প্রফেসর শিবলি যাওয়ার আগে 1 মিনিটে 2-3টা কথা বলতে চাই। আমি খুব আশাবাদী যে পুঁজিবাজার থেকে আমাদের শিল্পের জন্য বিনিয়োগযোগ্য তহবিল জোগাড় করা সম্ভব এবং উচিত। জি, 1 নম্বর কাজ হলো সরকারকে অবশ্যই বোঝাতে হবে যে যে কোনো মূল্যে পাচার বন্ধ করতে হবে। এটা কিন্তু 1 নম্বর সম্ভব, এটাও সম্ভব। কমিশনের জন্য উপস্থিত 2-3টা বিষয়ে এই যে রিভ্যালুয়েশন, সাধু সাবধান, খুব স্পর্শকাতর। এই যে বুক বাইন্ডিং মেথড, এটাকে কিন্তু খুব ভালোভাবে আবার বিচার আচার করে সুন্দরভাবে আবার দেখা দরকার। রেমিটেন্সের একটা অংশকে বিনিয়োগযোগ্য তহবিলে রূপান্তর করা যায় কিনা সেই ব্যাপারে কিন্তু একটু চিন্তা ভাবনা করা দরকার। আপাতত এই বললাম। শিবলি, বেস্ট অফ লাক, আপনি পারবেন, আমরা আপনার সাথে আছি। আমরা সাথে আছি স্যার। স্যার শিবলি স্যার, লাস্ট কোশ্চেন আপনাকে স্যার। লাস্ট কোশ্চেন স্যার, কোটা সিস্টেম যেটা আছে আইপিওর স্যার, কোটার ব্যাপারে কোনো কাজ করবেন কিনা? এখনো আইপিওর ম্যাক্সিমাম কোটা চলে যায় ইনস্টিটিউশনালাইজড ইনভেস্টরদের কাছে স্যার। আচ্ছা, না এটা আমার কাছে বেশ কিছু অনুরোধ এসেছে। তো এখন যেটা হয়েছে যে গত 1.5-2 বছরে আমাদের যেসব ইনস্টিটিউট কাজ করে, ব্রোকাররা, মার্চেন্টরা, তারা কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং কোভিড এর কারণে তারা অনেকে ঠিকভাবে দিতে পারে। এই মুহূর্তে আমরা এটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু আমরা রিটেল ইনভেস্টররা যাতে প্রোটেক্টেড হয় সেটার জন্য আপনি যেটা বলছেন সেটা নিয়ে আমি চিন্তা কোভিড সিচুয়েশন। আমি ফরাসুদ্দিন স্যারকে একটা জিনিস নিয়ে আশ্বস্ত করতে চাই যে রেমিটেন্সের একটা অংশ ইনভেস্টমেন্টের যে কথাটা আপনি বলেছেন, এরকম একটি ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আমি খুব কয়েকদিন যাবতীয় চিন্তা করছিলাম যে কাউকে ফোর্স না করে, তাকে অ্যাট্রাক্টেড করে আমি রেমিটেন্সের একটা অংশ সি অ্যাকাউন্টের থ্রুতে ট্রান্সফার করে নিয়ে আসতে পারি কিনা। আপনি জেনে খুশি হবেন যে কোভিড পরবর্তী সময়ে আমি অলরেডি 6টা রোড শোর পরিকল্পনা নিয়েছি আমাদের বাংলাদেশি ভাই এবং বিদেশি ইনভেস্টরকে বাংলাদেশের যে একটা নতুন পরিচিতি, একটা গ্রোয়িং ইকোনমি, এই
পরিচয়টা দেওয়ার জন্য আমরা সিঙ্গাপুর, হংকং, সাংহাই, দুবাই, লন্ডন এবং নিউ ইয়র্ক এই কয়েকটি জায়গায় আমরা ইনভেস্টার্স রোড শো করবো, এবং যেখানে বাংলাদেশি কমিউনিটি আছে তাদেরকেও এখানে সুযোগ সুবিধাগুলা জানিয়ে শুনিয়ে তাদেরকে অ্যাট্রাক্ট করে আগামীতে যে ফিক্সড ডিপোজিটের রেট ইন্টারেস্ট কমে যাবে এবং আমাদের অন্যান্য ব্যাংকিং সেক্টরে যে একটু রেট অফ ইন্টারেস্ট কমে আসছে, সেইখান থেকে আমি যে এই মার্কেটে তাদেরকে সেকেন্ডারি মার্কেটেও লাভ করার সুযোগ এবং সেই সাথে ডেট ইনস্ট্রুমেন্ট থেকেও তাদেরকে 7-8-9% যে আমি প্রফিট দিতে পারবো, সেই জিনিসগুলোও তাদেরকে জানাতে চাই। সুতরাং কেউ যাতে মনে না করে যে আমরা সঞ্চয়ের উপর নির্ভরশীল ছিলাম, এফডিআর এর রেট কমে যাচ্ছে বলে আমার ইনকাম কমে যাবে, তাদের যে অন্যান্য জায়গায় বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে সেইগুলো আমরা একটু তাদেরকে এডুকেট করতে চাই, এবং তার মাধ্যমে ক্যাপিটাল মার্কেট আরো বেশি লাভবান হবে, এবং সেই সাথে ক্যাপিটাল মার্কেট মানুষের ঘরের থেকে শুরু করে ড্রয়ারের মধ্যে পৌঁছে যাবে, এবং সেটি আমাদের উদ্দেশ্য। একটু সময় লাগবে, 1-2 বছরের মধ্যে আপনারা বড় ধরনের পরিবর্তন দেখতে পাবেন ইনশাল্লাহ। আমাদের আল্লাহ যাতে সুস্থ রাখি সেই দোয়া করবেন, আর আমরা আপনাদের সবার মঙ্গল কামনা করছি। আর যদি খুব সমস্যা না থাকে আমাকে একটু 3-4 মিনিট। শিওর স্যার, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের সাথে শত ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য। স্যার আমরা যেটা বলতে পারি, স্যার ব্যারিস্টার মাসুম সাহেব হোক বা আমাদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ যেটা আইসিএবি হোক, সবাই কিন্তু স্যার আপনার আহ্বানে সাড়া দিবেন এবং দেশের উন্নয়নের তথা ক্যাপিটাল মার্কেট এর উন্নয়নে যে কোনো দায়িত্ব স্যার তারা খুব পজিটিভলি পালন করবেন। স্যার আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে অভিষ্ট লক্ষ্যে নিয়ে যান, আমাদের প্রার্থনা থাকবে স্যার আপনার জন্য। ধন্যবাদ। আপনারা একটু আপনাদের ধৈর্য এবং সাহায্য সহযোগিতাই পারবে আমাদের অভিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে। আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। এরকম একটা সম্মানিত লোকদের সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানায়। আই এম ফিলিং অনার্ড এন্ড প্রিভিলেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। ব্যারিস্টার মাসুম সাহেবের কাছ থেকে নিশ্চিত হতে চাই যে আমি বুঝেছি যে 2%-এর যে বিষয়টা, 2%-এর কম ইকুইটি হোল্ড করলে কেউ ডিরেক্টর হইতে পারবে না, এই তো মোট কথা। জি জি, এটা যেটা হয়েছে, ওই আগে দেখা যেত যে কারো কোনো শেয়ারই তার নেই অথচ সে ডাইরেক্টর হিসাবে কোম্পানির বেনিফিট গুলি নিচ্ছে। তখনই 2011-এ এসে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা নোটিফিকেশন দিল যে ইচ ইন্ডিভিজুয়ালের মিনিমাম 2% থাকতে হবে যদি সে ডাইরেক্টর হতে চায়। আরেকটা হলো পুরো কোম্পানির 30% জয়েন্টলি এবং সেভারলি থাকতে হবে যদি তারা, যেহেতু তারা লিস্টেড। কারণ দেখা যায় অনেক কোম্পানির কোনো 1%ও শেয়ার নেই অথচ ওই কোম্পানি বিভিন্ন জন মনিটর করছে এবং এটার থেকে বেনিফিট নিচ্ছে। তখনই এই নোটিফিকেশনটা, এবং এখন দেখা যাচ্ছে অ্যারাউন্ড 47 কোম্পানি যাদের এই 2% এর ওই যে ইন্ডিভিজুয়ালদের 2% এবং টোটাল কোম্পানির 30% তাদের নাই। এবং সেটার জন্যই কিন্তু অলরেডি যেটা কমিশন ভেরি হার্শ ইনিশিয়েটিভ নিয়েছে যে তাদেরকে চিঠি ইস্যু করেছে, ওই 2011 এবং 2019-এরও একটা নোটিফিকেশন আসছে সেইটার বেসিসে, এবং এখন তারা চেষ্টা করছে যে ক্রিমিনাল পানিশমেন্টে না যেয়ে কিভাবে এইটাকে রিজলভ করা যায়। মাসুম ভাই আপনাকে আপনি বলতেন যে জাজমেন্ট তো হয়ে গেছে এবং বড় বড় লয়ার ছিলেন, কিন্তু এটা কামাল হোসেন স্যার যদি একটা কোম্পানি পরিশোধিত মূলধন যদি 1000 কোটি টাকা হয়, তাহলে একজন ব্যক্তি খাতের মানুষকে ওইখানে পরিচালক হইতে গেলে কত কোটি টাকার ধারণ করতে হবে চিন্তা করেন। এটা কিন্তু একই জিনিস করা যেত একটা থোক, যে একজনকে কমপক্ষে 20 লক্ষ টাকার বা 50 লক্ষ টাকার যদি শেয়ার না থাকে তিনি পরিচালকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। যাই হোক, এটা তো মোট, এটা বলে কোনো লাভ নাই। বোঝা যাচ্ছে যে এই জিনিসটাকে বিত্তবানদের একটা ক্লাব হিসাবে রাখারই সিদ্ধান্ত নিয়েছে সমাজ। এর বেশি আর কিছু বলার। ধন্যবাদ স্যার। আমরা একটু মাসুম ভাই আপনার কাছে আসি। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ডিলিস্টেড করা উচিত হবে না, কারণ উনি পারফেক্টলি যেটা বলেছে যে যখন ঢাকা স্টক এক্সচেঞ্জ কোনো কোম্পানিকে বিভিন্ন ইরেগুলারিটির জন্য, সেটা হোক ডিভিডেন্ড পে আউট বা অন্য যে কোনো
যে কোনো কারণে ডিলিস্টেড করা হয়, তখন ওই কোম্পানিটা কিন্তু পর্দার আড়ালে চলে যায়। এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা এতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। তারা কিন্তু আপনার এই ইনভেস্টমেন্টটা উঠিয়ে আনতে পারে না। এখন সেক্ষেত্রে আপনার আইনের বাধ্যবাধকতা কি, বা অন্য কিছু করার কোনো সুযোগ আছে কিনা? আমি অলরেডি এই প্রসেসটা কিন্তু এক্সপ্লেইন করেছি, তারপর একটু শর্টে বলে দেই। ডিলিস্টিং এর কয়েকটা অনেকগুলি রিজন আছে যে কারণে ডিলিস্ট করা হয়, কিন্তু এইটা ওই যে কোম্পানি অ্যাক্ট 1994 এর আমাদের সেকশন 58 এ বলছে কোম্পানি ইটসেলফ কিনতে পারবে না। কিন্তু আমরা যদি সেবির উদাহরণ, ওদের যে 2009 এর যে রুল আছে 23 এবং 24 অনুযায়ী, যে যদি এই রুল ভায়োলেট করে, যখন আপনি ডিলিস্টের সিদ্ধান্ত নেবেন, এই ডিলিস্টের সিদ্ধান্তর আগে এই কোম্পানির যারা স্পন্সর, যাদের কারণে এটা আজকে সিক অবস্থায় গিয়েছে, তাদেরকে বলতে হবে যে তোমরা বাইব্যাক করো এই শেয়ারগুলি। এবং সেই দিকেই কিন্তু আমাদের কমিশন এখন অ্যাডভান্স হচ্ছে। এবং আরেকটা আমাদের নোটিফিকেশন আছে 2002 এর, সেই নোটিফিকেশনে বলা আছে যে যদি জেড ক্যাটাগরিতে চলে যায় 1 বছরের বেশি, তখন কিন্তু কমিশন চাইলে 6 মাসের মধ্যে ওই কোম্পানির ম্যানেজমেন্ট বোর্ড যারা, তাদেরকে পরিবর্তন করে প্রফেশনাল লোকজন দিয়ে 24 মান্থস চালাবে। 24 মান্থস চালানোর পরেও যদি দেখে এটা প্রফিটেবল অবস্থাতে যাচ্ছে না, তখন এটাকে শাটডাউন বা এটাকে মার্জার, ভালো কোনো কোম্পানির সাথে মার্জার করে দিতে পারে। ধন্যবাদ মাসুম ভাই। আমি ফরাসউদ্দিন স্যারের কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো। স্যার, অনেকে বাধ্যতামূলক লিস্টিং এর কথা বলছেন, যে একটা কোম্পানি যদি সার্টেন পরিমাণ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল হিসাবে নেয়, তাদেরকে বাধ্যতামূলকভাবে লিস্টিং করা হোক। আমাদের কিছু কিছু ক্ষেত্রে রেগুলেটররা এটা একটা সিলিং করে দিয়েছে, যেমন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্য বলেছে যে আপনার একটা সার্টেন টাইম, যে তারা যতদিন ব্যবসা করলো, কমেন্সমেন্ট অফ বিজনেস থেকে 5 বছর পর ফর এক্সাম্পল তাদেরকে লিস্টিং করতে হবে। তো এক্ষেত্রে যেটা দেখা যায়, কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি তারা তাদের ফুল ক্যাপাসিটিতে তারা অপারেট করছেন। এখন যদি তারা লিস্টেড হয়, মার্কেট থেকে তারা যে পরিমাণ টাকাটা তুলবে, তাদের বিজনেস তেমন এক্সপান্ড করার জায়গা থাকে না। তখন তারা ইউজেস অফ ফান্ডের জন্য যে ডিক্লারেশনটা দেয়, তারা বলেন যে এটা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবেন, নয়তো এটা তারা এফডিআর এ রাখবেন। খুব কম অংশ তারা বিজনেস এক্সপানশনে ইউজ করে। এটা ক্যাপিটাল মার্কেটের জন্য স্যার এই বাধ্যতামূলক লিস্টিংটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? না, এটা শুনেন, এই বাধ্যবাধকতা জিনিসটা খুব ভালো নয়। আপনি প্রণোদনা দিয়ে, আইনের প্রয়োগ দিয়ে, এই যে বললাম যে লিস্টিং আর ডিলিস্টিং এর মধ্যে যদি কর হার অনেক বেশি ব্যবধান থাকে, তাহলে তো লিস্টিং করার একটা প্রণোদনা থাকবে, এইভাবে যেতে হবে। অথবা যারা লিস্টিং করছেন না, বড় বড় কোম্পানি আপাত দৃষ্টিতে খুব প্রফিট করছেন, তাদের গভর্নেন্সের উপর, তাদের হিসাব কিতাবের উপর যদি খুব ভালো মতো তাসদিক করা যায়, যদি ভালো মতো আপনার এনকোয়ারি করা যায়, তাহলে হইতে পারে একটা কোম্পানি খুব ভালো চলছে কিন্তু লিস্টিং করতে চায় না, তাকে বাধ্য করা কিন্তু ঠিক হবে না, আমি মনে করি না। 2000 সনে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ে একটা সুপারিশ গেছিল যে অ্যাকুইজিশনস এন্ড মার্জারের আইন হওয়া দরকার, অথবা নিদেন পক্ষে বিধি বিধান হওয়া দরকার। আজও পর্যন্ত এই ব্যাপারে কিন্তু কিছু হয় না, এটা খুব দরকার। এটা হলো এটা 2007 এ স্যার একটা ইয়ে করেছিল, কমিটি করে রিপোর্টও হয়েছিল, কিন্তু সেটাকে ওরা বাধ্যবাধকতা রাখে নাই। কিন্তু রিসেন্টলি একটা কমিটি শুনেছিলাম, কমিটি হয়েছে, কিন্তু এখানে ব্যাংকগুলিকে মার্জ করার জন্য একটা বাধ্যবাধকতা করা, যেটা ইন্ডিয়াতে ঘটেছিল ঘটনাটা, যে অনেকগুলি ব্যাংককে মার্জ করা। সেইটা আবার আমাদের এখানে যেমন ওই কোম্পানি অ্যাক্ট 1994 এর আমাদের সেকশন 228 এবং 229 এ বলা আছে কিভাবে করবে, এবং আমাদের এই যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এর সেকশন 49 এ বলছে যে ব্যাংক চাইলে এটা করতে পারবে। তো ওইভাবে যে স্পেসিফিক যেটা স্যার আপনি বললেন যে নীতিমালা, সেইটা আদৌ কিন্তু পাবলিক ডোমেইনে আসে নাই। বাট রিসেন্ট স্যার যেটা বাংলাদেশ ব্যাংকের একটা কমিটি, ওই যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন থেকে একটা ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এর অ্যামেন্ডমেন্টের 50 ক্লজেস, 50টা ক্লজেস এর তারা ইয়ে দিয়েছে সুপারিশ। ওই যে একটা যেটা আছে ফ্যামিলির 4 জনের বেশি হতে পারবে, মানে 2 জন ছিল আগে, সেটাকে 4 জন করা হয়েছিল। অনেক ফ্যামিলির অনেক বেশি আছে, পুরো ব্যাংকের ম্যানেজমেন্টই তারা।
আবার একটা যে দুবারের বেশি ইয়ে করা যাবে না, 3 টার্মস, এখন 3 টার্ম সেটাকে 2 টার্ম, তারপর ডিফল্টের ক্লাসিফিকেশনটাকে চেঞ্জ করা হয়েছে সেইটাকে, এইসব সমস্ত জিনিস নিয়ে স্যার একটা হয়েছে, সেইটা শুনছি যে এটা নাকি খুব পজিটিভলি দেখছে এবং সেইটার একটা অ্যামেন্ডমেন্ট আসতেছে। কারণ ওই যে স্যার ব্যাংক কোম্পানি আমাদের যে নতুন কোম্পানি অ্যাক্ট 1994, এটার আবার অ্যামেন্ডমেন্ট মন্ত্রিসভা থেকে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। সেখানে এটা হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 2020, এখানে 1% ব্যক্তি এইটাকে এখন যে আগে যেটা ছিল না আমাদের দেশে একজন কোম্পানি খুলতে পারবে, 1%, এইটাকে এই 1% দিয়ে এটাকে স্যার অ্যালাউ করেছে। আচ্ছা, দেখা যাক, আশাবাদী থাকি। কিন্তু ওই মানে এগুলো স্পর্শকাতর বিষয় এবং এগুলোর উপর নির্ভর করে যে আমাদের যে ডিসপ্যারিটি হয়েছে, আমরা যে ডিফল্ট হয়েছে, এগুলো সব একটা মেহেমের মধ্যে আছে। জি, শুধু দর্শক মন্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে সময় নিয়ে শোনার জন্য। আমাদের আলাপ আলোচনায় আপনারা অনেক কমেন্ট করেছেন, এই জন্য আমাদের কৃতজ্ঞতা বিজনেস স্ট্যান্ডার্ডকে, দ্য লয়ার্স এন্ড জুরিসকে, MMH এন্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে এরকম একটা আলোচনা অ্যারেঞ্জ করার জন্য। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ আমাদের সর্বশ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন স্যার, প্রফেসর ডক্টর মির্জা আজিজুল ইসলাম স্যার এবং ডক্টর প্রফেসর শিবলি রুবায়েত স্যার কে তাদের সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য এই কোভিড টাইমে দোয়া করি যেন সবাই সুস্থ থাকতে পারি, সবাই মিলে দেশ গঠন করতে পারি। খোদা হাফেজ। ধন্যবাদ।